This is Bharat FM. बजेगा भारत, झूमेगा भारत. ये है भारत FM. बजेगा भारत, झूमेगा भारत. Namaskar, Sat Sri Akal, welcome and adab. You are listening to Bharat FM, a one of its kind, multilingual, eclectic provider of entertainment, information and news to Indian Americans. Headquartered in Cincinnati, Ohio, Bharat FM airs shows out of Cincinnati, Chicago and Phoenix. We take pleasure in our ability to cater to your bhakti, chusti, sphurti, shakti and masti needs with our audio and visual shows. Check out bharatfm.com for our online program schedule and archives. I'm sure the content will definitely tickle your senses. Tune in via the 24-hour web streaming on bharatfm.com or via the Bharat FM app. More information can be procured at 513-488-5070. নমস্কার, ভারত এফএম এর সৌজন্যে আমরা আবার এসে হাজির হয়েছি বং বিটসের আড্ডায়। আর আমি লোপামুদ্রা। প্রবাসে বসে দেশের সঙ্গে জুড়ে থাকার এক দারুণ উপায়। পুজো চলে গেছে, তাও প্রায় মাস দুয়েক, আর থ্যাঙ্কসগিভিংও শেষ। শীত আস্তে আস্তে জাঁকিয়ে বসছে আমাদের এই দেশে। যদিও ঘরের হিটার চলতে থাকায় সেই আমেজটা বুঝতে পারা একটু কঠিন। এখানে শীতের হাওয়া আমলকির ডালে লাগে না, বরং পাতা ঝরায় ম্যাপল। তাই আজ সেই শীতের আমেজকে আর একটু কাছ থেকে বুঝে নিতে আমরা আড্ডা দিতে চলে এসেছি। আর আমাদের সঙ্গে জুড়েছেন আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন বাচিক শিল্পী। আমাদের সঙ্গে রয়েছেন নিউ জার্সি থেকে সংঘমিত্রা ভট্টাচার্য, সংঘমিত্রা দি। ওহাইও থেকে দেবযানী বিশ্বাস, ডেলাওয়্যার থেকে কল্লোল মণ্ডল এবং অরেগন থেকে স্থিতধী। আড্ডা শুরুতেই আমি চলে যাব সংঘমিত্রাদি তোমার কাছে। নিউ জার্সিতে তো তোমার বেশ অনেক বছর কাটলো, এবং দেশের থেকে এইখানকার শীতটা ঠিক কতটা আলাদা, আর তুমি কিরকম ভাবে এখানে এনজয় করো, বা দেশের কথা কতটা তোমার মনে পড়ে, বা ছোটবেলায় ফেলে আসা সেই শীতের দিনগুলো ঠিক কেমন ছিল, যদি তুমি আমাদের সঙ্গে একটু ভাগ করে নাও, খুব ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ লোপাকে, দেবযানীকে এবং নয়নতারাকে, যাদের উদ্যোগে আজকে এই অনুষ্ঠান আর কি। বং বিটসকে আমার ধন্যবাদ, ভারত এফএম কে আমার আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, আমি শীত নিয়ে কথা বলছিলাম। আসলে শীতের মধ্যে একটা ভীষণ নস্টালজিয়া আছে, যেটা আমি এদেশে থেকে আরো বেশি করে বুঝতে পেরেছি। আমি প্রথমেই যেটা শীতকাল শুনলেই যেটা আমার প্রথমেই মনে পড়ে, যার মুখটা ভেসে ওঠে, সে হলো আমার মা। মা এই সময় লেপ কম্বল রোদে দিতেন, এবং সেই গরম রোদ থেকে তুলে আনা লেপ কম্বল ঝপাং করে কোনো এক শীতের দুপুরে আমাদের ওপরে ফেলতেন, যার উষ্ণতা আমি আজও অনুভব করি। শীতে আজকে আমার আলোচনা হচ্ছিল আমার বোনের সাথে, আমার যেটা ভীষণ ভাবে মনে হয় সেটা হলো যে ত্বক চর্চা। সেই সময় এত তো ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ছিল না। ত্বক চর্চার কিছু ম্যাগাজিন বই বের হতো সেই সময়। আমার সেই গল্পটা মনে পড়ে। সেই ম্যাগাজিন বই আসার সঙ্গে সঙ্গে আমরা ভাইরা, বোনেরা এবং পিসিরা তার উপর ঝাঁপিয়ে পড়তাম যে কিভাবে ত্বক চর্চা করবো শীতে। এরপরেই আসে হচ্ছে যে এখন সে চলটা একদমই নেই। সেটা হলো যে ওই সর্ষের তেল মেখে একটু বসে থাকা রোদে আর কি। আমাদের বাবা কাকুকে দেখেছি, অনেক ছোট ছোট ছেলে মেয়েদের, এবং আমরাও সেই পদ্ধতির মধ্যে দিয়েও কিন্তু দেশে গিয়েছি আর কি। সেইগুলো আমার ভীষণ ভাবে মনে পড়ে শীতে সেই পিসির আচারের শিশি রোদে দেওয়া, মনে পড়ে যায় ঠাকুমার হাতের পিঠে পুলি পায়েস। কিন্তু এখানে শীতটা তো একটু অন্যরকম, শীতটা ভীষণ দীর্ঘ এবং তীব্র। আমার কেন জানি না মনে হয় যে আমি এয়ারপোর্টে
এমন এক বন্ধুকে বিদায় জানাতে গেছি যে বন্ধু দেশে ফিরে যাচ্ছে, এবং আমি ফিরে আসছি না ফেরার এক বুক যন্ত্রণা নিয়ে। আমি তাসলিমা নাসরিনের একটি কবিতা শোনাবো, অপূর্ব কবিতাটি মা এবারের শীতে। শীত আসছে, উঠোনে শীতল পাটি বিছিয়ে এখন লেপ রোদে দেবার সময়। মা আমার লেপ কম্বল রোদে দিচ্ছেন, ওষার লাগাচ্ছেন, কোল বালিশের তুলো ভরছেন, উঠোনে তুলো থুনছে ধুনুনিরা। শীতেলি মার এমন দম না ফেলার ছোটাছুটি শুরু হয়ে যায়। এবারের শীতেও রোদে শুকানো লেপ এনে বিছানায় গুছিয়ে রেখেছেন মা। এবারের শীতেও আচারের বয়াম রোদে দিচ্ছেন, এবারের শীতেও ভাপা পিঠে বানাবার হাড়ি ন্যাকড়া জোগাড় করছেন। কার জন্য? কে আছে বাড়িতে যে কিনা সারা শীত লেপের তলায় গুটি মেরে মনে মনে চমৎকার চাঁদের আলোয় অরণ্যে কাঠখড় করিয়ে আগুন তাপায়? আমি ছাড়া। কে আছে বাড়িতে যার জন্য মিনিট পর পর ধোয়া ওঠা চা, মুড়ি ভাজা, আর দুপুর হতেই আম আর জলপাইয়ের আচার? ভোরের খেজুর রস আর পিঠে পুলি কার জন্য? এবারের শীতে আমি স্ক্যান্ডিনেভিয়ায় বরফে আর অন্ধকারে ডুবে আছি। জানি ফেরা হবে না আমার, মাও তো জানেন ফেরা হবে না। রোদ পড়া উঠোন আর নকশি কাঁথার ন্যাপথলিনের খানের ওপর পাশের বাড়ির বেড়াল এসে শোবে, এত যেন মা কেন রোদে দিচ্ছেন আমার কাঁথা কাপড়, লেপ, কার্পাস তুলো, বালিশ। এত যেন মা কেন ঢুকরে কেঁদে ওঠেন ফোনে যখন আমি পৃথিবীর শেষ প্রান্ত থেকে সুখবর দিই ভালো আছি। মা কি আগামী শীতেও আমার জন্য রোদে দেবেন লেপ তোষক, আচারের বয়াম? আর দরজায় টোকা পড়লে বটিতে মাছ রেখে দৌড়ে দেখবেন আমি কিনা? সত্যি সঙ্ঘমিত্রাদি, তোমার কবিতাটা শুনতে শুনতে এক মুহূর্তে কেমন দেশের দিনগুলোয় পৌঁছে গেছিলাম। লেপ কম্বল মোড়া, জয়নগরের মোয়া, ননের গুড় সব মিলেমিশে ওই শীতের দুপুরগুলোর আমেজই আলাদা ছিল। আর মায়ের ভালোবাসার ওম এখানকার এই হাড় কাঁপানোর শীতেও এখনো উষ্ণতা দেয়। দেবযানী দি, এবার তোমার কাছে যাব। তোমার বড় হয়ে ওঠা মফস্বলে, তারপর শহরে আসা, তারপর এখানে। তো এই যে ক্রমাগত পরিবর্তন, এই চেঞ্জের সঙ্গে তোমার শীতকালটা কিভাবে জড়িয়ে গেছে? তোমার ছোটবেলাটা, তোমার বড় হয়ে ওঠাটা কিভাবে পাল্টেছে, যদি একটু বলো। লোপা, আমার কাছে শীত মানে আমি না সেই ছোটবেলাকার দিনগুলোতে ফিরে যাই, জানো। আমি বড় হয়েছি ইছামতি নদীর তীরে একটা ছোট্ট শহরে। আমার কাছে শীত যে একটা কেবলমাত্র ঠান্ডা হাওয়া বয়ে আনে তা কিন্তু না। শীত মানে একটা শীতের গন্ধ, একটা শীতের আবেগ। আর তখন আমাদের কাছে শীত মানে ছিল, জানো, খেজুরের রস, নলেন গুড়ের সন্দেশ, বালি হাঁস। আর তারপরে তোমার নিশ্চয়ই মনে আছে সেই সময় আমাদের পরীক্ষা শেষ হয়ে যেত। তো পরীক্ষার পরে পরীক্ষা শেষ হয়ে গেছে, তো পাড়ার বন্ধু বান্ধব, বাড়িতে ঠাকুমা দাদু, তারপরে ধরো জাতুতো খুড়তুতো ভাই বোন সবাইকে নিয়ে শীতটা খুব হৈ হৈ করে উপভোগ করতাম, জানো। তারপর যখন আরেকটু বড় হলাম, বড় শহরে মুভ করলাম, তখন দেখলাম আমার শীতের অভিজ্ঞতাটা কেমন পাল্টে গেল। সেই ছোটবেলাকার শীতটা আর কিন্তু ফিরে পেলাম না, জানো। তো আমার সেই অভিজ্ঞতা নিয়ে তোমাদের একটা কবিতা শোনাই। কবিতাটা লিখেছেন বেনু দত্ত রায়, আর কবিতার নাম শীত। একদিন শীত বুড়ি এসে ডাকতো, আয় আয়। উত্তরের মাঠ দিয়ে লাঠি ঠুকে ঠুকে হেঁটে আসতো, এক মাথা রুক্ষ কুয়াশা জড়ানো চুল। আমাদের ঠাকুরদা জানতেন সকলের আগে, বলতেন এসো এসো। ঠাকুরদা বলতেন শীতের সুখই আলাদা। আমরা ছোটরা খুদে খুদে চোখ মেলে তাকিয়ে থাকতাম। শীতের সঙ্গে
তার কি যে প্রণয় আমাদের বুঝবার ক্ষমতাই ছিল না। আমাদের ঠাকুরদারও ছিল সাদা মাথা ভর্তি চুল। খুব ভোরে উঠতেন ঠাকুরদা ব্রহ্মলগ্নে। তখন পৃথিবীর সীমানা বদল হচ্ছে। ধুতির প্রান্ত গায়ে জড়িয়ে যেতে যেতে হাঁকতেন, উঠে পড়ো দাদুরা, উঠে দেখো, শীতে 7টা শেয়াল মরে গেছে। আমরা উঠতাম না, মায়ের কোলের কাছে আরো ঘন হয়ে শুয়ে থাকতাম। ততক্ষণে সাবেক দিঘির জলে স্নান সেরে নিচ্ছেন ঠাকুরদা। চারদিকে কুয়াশার গাঁট ছড়া, গাছপালা লতা পাতা শুনশান। শীতের সুখই আলাদা, বলতেন ঠাকুরদা। কাঠ পালা জ্বালিয়ে সেকে নাও হাত পা আগুনে, পিঠে পুলি খাও, মাথার উপর দেখো ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে বালি হাঁস। কলসি নাবানো হচ্ছে খেজুর গাছের, কি যে ঠান্ডা রস। ঠাকুরদার সঙ্গে সেই শীত গেছে কবে। শিমের মাচায় আর বেগুনি রং ফুল ধরে না, কাঁঠাল পাতার দোনা ভরে দুধ নিয়ে পিসিরা খেলে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে শীত আসে আমাদের পাকা ঘরে। উত্তরের জানলাটা বন্ধ করে দাও, জানো না টনসিল পেকেছে এই ফ্ল্যাট বাড়িতে। দেবযানীদি, সত্যি এই পরিবর্তন হয়তো চিরকালীন। আচ্ছা, আমি মাঝখানে একটুখানি বলে নিচ্ছি যে ফেসবুকে আমাদের অনেক বন্ধুরা জয়েন করেছেন, তারা দেখছেন এবং কমেন্ট করছেন। বিতান বসু বলছেন ভীষণ ভালো, মুনমুন দাস বলছেন একরাশ শুভেচ্ছা, নিবেদিতা নাথ ঘোষ বলছেন অনেক অনেক ভালোবাসা মুনমুন দাস, সুন্দর উপস্থাপনা। সৃজিতা বি সুধীর বলছেন গো গো, ভালো হচ্ছে তার মানে। নিবেদিতা নাথ ঘোষ বলছেন খুব আবেগঘন পরিবেশ তৈরি করে দিলে। স্বাতি দত্ত বলছেন সংঘমিত্রাদি দারুণ, আউটস্ট্যান্ডিং। ঝর্ণা ঘোষ বলছেন অনেক অনেক শুভেচ্ছা। নিবেদিতা নাথ ঘোষ আমাদের দেবযানীদি ভীষণ ভালো হচ্ছে। বিতান বসু দারুণ দারুণ। অদিতি সেন খুব সুন্দর। প্রচন্ড ভালোবাসা আসছে, খুব ভালো লাগছে। এবার আমরা ফিরবো আবার আমাদের আড্ডায়। তো এবার চলে যাব সরাসরি স্থিতদির কাছে। এখানে বসে তোমার কোন গন্ধটা এখনো কলকাতাকে ভীষণভাবে মনে করায়, আর কলকাতার কি তোমাকে এখনো ভীষণভাবে নাড়া দেয়, তোমার চোখ বন্ধ করলেই এক ছুটে কলকাতার শীত মনে পড়ে যায়? নমস্কার রূপাদি। প্রথমেই দেবযানীদি আর নয়নতারাদি আর ভারত এফএমকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। গন্ধ বলতেই যদি এক কথায় বলতে হয় তাহলে বোধহয় নলেন গুড়ের গন্ধ। সেটাই বোধহয় শীতকে মনে করায়। তো ওই আর কি, স্মৃতির ঝুলিতে অ্যাকচুয়ালি শীতকাল খুঁজতে গেলে অনেকগুলো ছবি, অনেকগুলো ইমেজই কোনো ভূমিকা ছাড়াই যেন চোখের পাতায় আটকে যায়। যেমন আমার মনে পড়ে একটা কালো গ্রিল আর লাল মেঝে টানা বারান্দায় এক ঝলক দুপুরের রোদ, শীতের রোদ, আর সেখানে পিঠ দিয়ে বসে বই পড়া, মার হাত ধরে প্রথম ময়দানের বইমেলা, ইডেন গার্ডেন্সে খেলা দেখতে যাওয়া, সাথে কমলা লেবু, স্কুলের মাঠে আস্তে আস্তে ফুটবল থেকে ক্রিকেট খেলার ট্রানজিশন, এই প্রত্যেকটা জিনিসই বোধহয় শীতের সাথে জড়িয়ে আছে। আরো কত কি। কিন্তু মানে যখন এটা নিয়ে ভাবছিলাম যে শীতকাল, এবং একটু ঝাড়াই বাছাই করে এই বয়সে এসে যখন দেখি, তখন এখন মনে হয় যে শীতের সাথে দুটো জিনিস যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। একটা হচ্ছে দিনের ক্রমশ ছোট হতে হতে হুট করে একটা মন খারাপ করা সন্ধে নেমে আসা, আর দ্বিতীয়টা হচ্ছে একটা কষ্টহীন গ্লানিহীন নতুন বছরের প্রত্যাশা। তো কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা শীত এলে মনে হয়তে কবি বোধহয় এই ধরনেরই কিছু কথা বলতে চেয়েছেন। তা সেই কবিতাটাই তোমাদের সাথে একটু আজকে শেয়ার করে নিই। কবিতা শীত এলে মনে হয়। মাঠ থেকে উঠে ওরা এখন গোলায় শুয়ে আছে, সোনালি ফসল, কত রোদ আর বৃষ্টির স্বপ্ন যেন।
স্নেহ লেগে আছে লাউ মাচায়, গরু ও গরুর ভর্তা সবান্ধব পুকুরের পাশে, মুখে বিশ্রামের ছবি কিন্তু কোমরে গ্যাঁটে ব্যথা। শীত এলে মনে হয় এবার দুপুর থেকে রাত বড় মধুময় হয়ে যাবে, যেরকম চেয়েছেন পিতৃ পিতামহ। তাদের মৃত্যুর আগে ভেবেছেন আর 2 বছর যদি। শীত এলে মনে হয় এই মাত্র পার হলো সেই 2 বছর, এবারে সমস্ত কিছু। শীত চলে যায়, বছর বছর শীত চলে যায়, সেই 2টি বছর আর কখনো আসে না। নমস্কার। সবার কথা শুনতে শুনতে, তোমাদের কবিতাগুলো শুনতে শুনতে ভীষণ নস্টালজিক লাগছে। আর পাশাপাশি একটা কথা ভীষণ ভাবে মনে পড়ছে, সেটা হলো গিয়ে শীত মানেই কিন্তু প্রেম। শীত মানেই ভিক্টোরিয়া, গড়ের মাঠ, বইমেলা, লেকের ধার, কিংবা ধরো ডিসেম্বরে সেজে ওঠা পার্ক স্ট্রিট। আনাচে কানাচে একটা মানে প্রেম প্রেম গন্ধ পুরো। তো আমি এবার কল্লোলের কাছে যাব। কল্লোল, তোমার অভিজ্ঞতাটা কি এই শীতকালকে ঘিরে? মানে ভীষণ প্রেমময় না পুরো আলাদা? যদি তুমি একটুখানি বলো। হ্যাঁ লোপা, প্রথমেই ধন্যবাদ সবাইকে, অবশ্যই ভারত এফএম কে আমাদের এই অপরচুনিটি করে দেওয়ার জন্য। একদম তুমি ঠিক বলেছো, জানো। বিশেষত বাঙালিদের ক্ষেত্রে বোধহয় শীত আর প্রেম দুটোর একটা অদ্ভুত সম্পর্ক আছে। সে তুমি দেখো, শীতকালে সরস্বতী পুজো থেকে শুরু করে ভ্যালেন্টাইন্স ডে, কিশোর বয়সী প্রেমের কম বেশি অভিজ্ঞতা বোধহয় সবারই আছে। তবে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমার কাছে শীতের স্মৃতি বলতে প্রথমেই যেটা মনে আসে সেটা হচ্ছে আমার ছোট্ট শহর, যেখানে আমি বড় হয়েছি। শীতকালে সপ্তাহের শেষে চুটিয়ে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা, আর সেই ভোরবেলা থেকে সকাল হয়ে কখন দুপুর হয়ে গেছে তার খেয়াল না থাকা, আর তারপর মায়ের বকুনি খাবার ভয়ে নিস্তব্ধে বাড়ি ফেরা। আর একটা জিনিস যেটা আমি সব থেকে বেশি মিস করি, বা আমার স্মৃতির একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে, সেটা হচ্ছে শীতের যে বনভোজন, চড়ুই ভাতি, আর শীতের অনেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, সে বইমেলা, পুতুল নাচ, নাটক, মুক্তাঙ্গনে যাত্রা, অভিনয়, সমস্ত কিছু। এই এই বাংলার এই শিল্প সাহিত্য বা সংস্কৃতির প্রতি ভালোবাসাটা বোধহয় আমার তখন থেকে। আজ আমি আমাদের দর্শক বন্ধুদের একটি কবিতা শোনাতে চাই, যেটার সঙ্গে হয়তো আমার শীতের স্মৃতির কোনো সরাসরি সম্পর্ক নেই, কিন্তু কবিতাটি আমার অত্যন্ত প্রিয় কবিতা। শীতকাল কবে আসবে সুপর্ণা, ভাস্কর চক্রবর্তী। শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকবো। প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে, আমি চুপ করে বসে থাকি। অন্ধকারে নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারা রাত বাজি পোড়ায়, হই হল্লা, তারপর হঠাৎ সব মোমবাতি ভোজবাতির মতো নিভে যায় একসঙ্গে। উৎসবের দিন হাওয়ার মতো অন্যদিকে ছুটে যায়, বাঁশির শব্দ আর কানে আসে না। তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছা করে আমার। মনে হয় জলের ভিতর শরীর ডুবিয়ে মুখ উঁচু করে নিঃশ্বাস নি সারাক্ষণ। ভালো লাগে না সুপর্ণা, আমি মানুষের মতো না, আলো না, স্বপ্ন না। পায়ের পাতা আমার চওড়া হয়ে আসছে ক্রমশ। ঘোড়ার খুরের শব্দ শুনলেই বুক কাঁপে, তড়বড় নিঃশ্বাস ফেলি। ঘড়ির কাঁটা আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন। আমার ভালো লাগে না। শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকবো। একবার ভোরবেলা ঘুম থেকে উঠেই মেঘ ছুঁকে থাকতে দেখেছিলাম জানলার কাছে। চারিদিকে অন্ধকার, নিজের হাতের নখও স্পষ্ট দেখা যাচ্ছিল না সেদিন। সেদিন তোমার কথা মনে পড়তেই আমি কেঁদে ফেলেছিলাম। চুলের দেশলাই জ্বালিয়ে চুল পোড়ার গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম আবার। এখন আমি মানুষের মতো না, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এখন লাফ দিতে ইচ্ছা করে আমার ভালোবাসার কাছে। দীর্ঘ 3 মাস
আর মাথা নিচু করে বসে থাকতে ভালো লাগে না। আমি মানুষের পায়ের শব্দ শুনলেই তারপর নিঃশ্বাস ফেলি। এখন যেদিক দিয়ে আসি সেদিক দিয়ে দৌড় দিই। কেনই দৌড়ে যাওয়া? আমার ভালো লাগে না। শীতকাল কবে আসবে সুপর্ণা? আমি 3 মাস ঘুমিয়ে থাকবো। কল্লোল, ভীষণ ভালো বললে। যদিও যেটা দিয়ে শুরু করেছিলাম আর যেখানে তুমি নিয়ে এলে দুটো সম্পূর্ণ আলাদা জায়গা, কিন্তু তোমার কবিতাটা শুনতে শুনতে একটা জিনিস ভীষণভাবে মাথায় এলো, শীত ঘুম। সত্যিই তো, পৃথিবীটা এখন একটা শীত ঘুমের মধ্যেই রয়েছে, তাই না? একটা অদৃশ্য শত্রুর সঙ্গে আমরা লড়াই করে চলেছি। আমাদের সবাই কেমন একটা আতঙ্কে ভুগছি। মানে প্রায় দীর্ঘ 8-9 মাস আমরা ঘরের মধ্যে জাস্ট গৃহবন্দী। সঙ্ঘমিত্রাদি, তোমার কি মনে হয় ঠিক কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি? আমাদের আগামীটা ঠিক কিরকম হবে? তোমাকে কি ভাবাচ্ছে এই সময়টা? তুমি এটা ঠিকই বলেছো লোপা, যে একটা অদৃশ্য শত্রুর কাছে, জীবাণুর কাছে গোটা মানব সভ্যতা আজকে হার মেনেছে। তাদের অহংকার চূর্ণ হয়ে গেছে। আমি কোথায় গিয়ে দাঁড়াবো এটা আমি বলতে পারছি না তোমাকে, আমি নিজেও জানি না, এবং আমরা সকলেই খুব অনিশ্চিত। তবে আমার একটা প্রশ্ন, এই গোটা পেন্ডামিকেই, আমার এক বান্ধবী আছে, তার সঙ্গে আমি রোজই আলোচনা হয়, যে এই গোটা পেন্ডামিকেই আমি একটাই প্রশ্ন করেছি, মানুষের এই অসহিষ্ণুতা, হিংসা, তার ভেতরে লুকিয়ে থাকা দেশ, এই নিয়ে আমার প্রশ্ন সবসময় হয়েছে, যে মানুষ এত অসহিষ্ণু, এত হিংসা, এবং এর পরেও কিন্তু আমাদের মধ্যে, মানে এই যে এত বড় একটা পানিশমেন্ট নেচার আমাদের দিল, তারপরেও কিন্তু আমাদের আমাদের শুভ বুদ্ধি এখনো কয়েক আলোক বর্ষ দূরে আর কি। আমি গোবিন্দ চক্রবর্তীর একটা কবিতা শোনাই। এই একই প্রশ্ন কবি করে গেছেন বহু বছর আগে এই কবিতায়, বড়দিন আর কি কবিতাটার নাম। গ্রামের গির্জার পথে বুড়ো জোসেফের সঙ্গে যখনই দেখা হয়, এই একটি কথাই তাকে বারবার জিজ্ঞাসা করি, আচ্ছা ভাই জোসেফ, গির্জায় তো রোজই ঘন্টা বাজে, কিন্তু প্রভুর পুনরাবির্ভাবের আর কত দেরি? বাটালির মাথায় হাতুড়ি ঠুকতে ঠুকতে কাঠের টুকরো থেকে মুখ না তুলেই রোজই একই উত্তর দেয় সে, সবুর করুন, বড় দিনটা আগে আসুক। দেখতে দেখতে কঠিন তুষারপাত শুরু হয়, গাছে গাছে সকরুণ পাতা ঝরে, গান ভুলে যায় পাখি, নদীও শিওরে হয়ে যায় এতটুকু, সারা দুনিয়ার ক্যাথিড্রালে ক্যাথিড্রালে প্রভুর শুভ আগমন বার্তা সূচিত হতে থাকে। অনেক অনেক ডিসেম্বরের মাইলস্টোন পেরিয়ে বয়স পারে পৃথিবীর, বয়স পারে আমার। কিন্তু গ্রামের বুড়ো জোসেফ অক্ষয় বটের মতোই অবিকল, এবং তেমনি অবিচল প্রত্যয়ে সে একই কথার পুনরাবৃত্তি করে, সবুর করুন, বড় দিনটা আগে আসুক। আজ আর একটা বড়দিন। আজও দেখা হয়েছিল আমার জোসেফের সঙ্গে, কিন্তু আজই বোধহয় পেয়েছি সবচেয়ে সাফ জবাব। আজকেই কাঠের টুকরো থেকে মুখ তুলে জোসেফ প্রধানত রূঢ় হোসারে বলল, কেন বারবার একই কথা জিজ্ঞাসা করেন? যদিও গোটা পৃথিবী আজ একটা আস্তাবল, তবুও যিশু কোথায় আসবেন আর কেনই বা আসবেন? সেই স্বর্গীয় শিশুর শয্যা রচনার জন্যে স্তেপীর বিস্তীর্ণ প্রান্তরেও কি মিলবে এমন এক মুঠো শুকনো ঘাস, যাতে কখনো ছিটে লাগেনি এক ফোঁটাও রক্তের? দিন তো কতবারই বড় হলো, সত্যিকারের মানুষের বড় দিন এলো কই? সত্যি সংঘমিত্রাদি, একরাশ মুগ্ধতা নিয়ে শুনছিলাম কবিতাটা, আর এটাই ভাবছিলাম আর কিছুদিন পরে আমাদের এখানে বড়দিন। আর এবছরের বড়দিন বোধহয় সত্যি বাকি সমস্ত বছরের বড়দিনগুলোর তুলনায় আলাদা হবে। আমরা যদি দেখি, তুমি যে কথাটা বলছিলে সেই কথা ধরেই আমি যদি দেখি, ঠিক 1 বছর আগে যে দিন থেকে অদৃশ্য অণুজীবটি এক এক করে ভৌগোলিক সীমানার প্রাচীর টপকে
মানুষের শরীরে প্রবেশ করে কেড়ে নিয়েছে সমস্ত জীবন শক্তি, সেদিন থেকে বোধহয় পৃথিবীর সমস্ত সবুজ রংগুলো হলুদাভ হয়ে গেছে। আর দেখো আমরা কি অদ্ভুত নজিরবিহীন সংকটের মধ্যে দিয়ে অতিক্রম করছি। একের পর এক আজ কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, বেকারত্ব, চারিদিকে চরম রাজনৈতিক অস্থিরতা, অসহিষ্ণুতা। সত্যি আমরা জানি না, আজ আমরা বসে সবাই মিলে কথা বলছি কিন্তু জানি না এর শেষ কোথায়। ওপার বাংলার কবি জহিরুল ইসলাম এই সংকটময় পরিস্থিতির কথা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন একটি কবিতায়। সেই কবিতাটি আমি আমার দর্শক বন্ধুদের শোনাতে চাই। রাত্রিকে আলো দিও, রাত্রিকে আলো দিও দৃষ্টি, আধারের হয় যদি বৃষ্টি, সময় কি বেঁধে রাখে কষ্ট, উড়াল পতঙ্গেরা ভ্রষ্ট। এখন সময় বড় অদ্ভুত, মিথ্যেরা মঞ্চের রাজদূত, স্তবগানে পংক্তিরা মগ্ন, অসত্যের উৎসব লগ্ন। এটাই তো আজকের কৃষ্টি, আধারের হচ্ছে তো বৃষ্টি, রাত্রিকে আলো দিও দৃষ্টি। নদীরা হারিয়ে ফেলে নাব্য, সে করে না ফেরে যদি কাব্য, সঙ্গীতে বেজে ওঠে চিৎকার, কোত্থেকে আসে ইঙ্গিতকার। শান্তির কথা বলে ভণ্ড, দানবের হাতে রাজদণ্ড, সত্যেরা হয় যদি বন্দী, গোপনে গোপনে হয় সন্ধি। কি অবাক সময়ের সৃষ্টি, আধারের হচ্ছে তো বৃষ্টি, রাত্রিকে আলো দিও দৃষ্টি। দস্যুতা দাবি হলো ন্যায্য, সততাই আজ পরিত্যাজ্য, চোখ নাকি তুলে নেবে খুঁচিয়ে, সন্ত্রাসী হাঁটে বুক উঁচিয়ে। গণমানুষের নেই অধিকার, ধান্দা তো একটাই, গদিকার। নেতা আছে নেই নেতৃত্ব, জনগণ যেন রাজভৃত্য। সে মানুষ দানবের রাজ্যে আজ শুধু একটি কাজ যে, ঘুম ভেঙে জেগে ওঠো জাগো হে, ঘুম কেন হলো এত মিষ্টি, দেখছো না আধারের বৃষ্টি, রাত্রিকে আলো দিও দৃষ্টি। ভীষণ সুন্দর বললে সংঘমিত্রাদি আর কল্লোল। আমরা আরেকবার চলে যাব ফেসবুকে, আমাদের যে দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের কমেন্ট গুলোতে। নয়নতারা রয় বলছেন ভীষণ ভালো লাগছে শীতের আড্ডা ও কবিতা। স্বাতি দত্ত লিখেছে সত্যি খুব নস্টালজিক লাগছে, ভীষণ ভালো অনুষ্ঠান, দারুণ উপস্থাপনা, সকলেই চমৎকার। নিবেদিতা ঘোষ নাথ ঘোষ বলছেন ঠিক বলেছো ভাই, লাল মেঝে কবল শীতদি তোমার কবিতাকে। এবং মুনমুন দাস বলছেন বড় সুন্দর কথোপকথন, এক মুঠো শিউলি দিলাম। এখানে আরো কমেন্ট পড়েছে প্রীতম চৌধুরী, ঝর্ণা ঘোষ, মধুমিতা ব্যানার্জি বলছেন দারুণ স্থিতধি, চিত্রলেখা ঘোষ বলছেন অসাধারণ স্থিতধি, দারুণ সিলেকশন। শাহানা সেন বলছেন দারুণ লাগলো। সৌম্য সেন বলছেন ভীষণ ভালো লাগছে। মুনমুন দাস লিখেছেন কবিতা হোক এই কঠিন সময়ে আলোর মশাল। নিশ্চয়ই আমাদের কবিতা, আমাদের গান আমাদেরকে শক্তি দেয়। যশোধরা চ্যাটার্জি বলছেন খুব ভালো লাগছে কবিতা। আবার ফিরে আসি আমাদের যে কথাটা চলছিল সেই কথায়। সত্যি এ বড় দুঃসময়, আমাদের আগামী প্রজন্মকে আমরা ঠিক কোন জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছি সেটাও বুঝতে পারছি না। চারিদিকটা ভীষণ অন্ধকারময় লাগছে মাঝে মাঝে, লালসা, হিংসা, রেষারেষি, ধর্মান্ধতা কেমন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। স্থিতদি তুমি ঠিক কি ভাবছো এই সময়কে নিয়ে? তোমার কি রিপ্রেজেন্টেশন এই সময়কে, তুমি কিভাবে দেখবে বা কি বলতে চাইছো যদি তুমি বলো। এক কথায় জানি না লোপাদি, মানে যেটা সংঘমিত্রা দিয়েও বললো যে সত্যি মাঝে মধ্যে খুব দ্বিধাগ্রস্ত লাগে। মনে হয় যে মানে পার্থক্য থেকে, বিভাজন থেকে, অসহিষ্ণুতা,
নাকি পার্থক্য থেকেই অসহিষ্ণুতা, আর তার থেকেই তৈরি হচ্ছে বিভাজন, দ্বন্দ্ব, দেশ? এই যে আমাদের চারপাশে ক্রমশ বেড়ে ওঠা ধর্মগত, জাতিগত, লিঙ্গগত অসহিষ্ণুতা, মাঝে মাঝে মনে হয় এটা কি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, যা এখন হয়তো সোশ্যাল মিডিয়ার হাত ধরে আরো ব্যাপকভাবে বপন করছে এই আমরা ওরার বিভাজন? নাকি কোনো একজন রাজা খুব সুপরিকল্পিতভাবে আমাদের ভুলিয়ে রাখছে, যাতে আরো বড় বড় বিভাজনগুলো, যেমন ক্ষমতার বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, অধিকারের বৈষম্য, সেদিকে সাধারণ মানুষের দৃষ্টি না পড়ে? এই সমস্ত ভাবনা থেকেই আমার নিজের লেখা একটা কবিতায় প্রকাশ করার চেষ্টা করেছিলাম। কবিতাটির নাম জেহাদ, এই বছরের শুরুর দিকেই লেখা। তো সেই কবিতাটা একটু শোনাই। জেহাদ। আজ চারপাশ বড় রক্তাক্ত, বন্ধু তুমি হাতে অস্ত্র নিও না। আজ চারপাশ বড় উন্মত্ত, বন্ধু তোমার বুকে হিংসা রেখো না। তোমার মাথার পিছনে বন্দুকের নল, তোমার হাত দুটো সমর্পণের ভঙ্গিতে মাথার উপরে তোলা। ওরা তোমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে এক অসহ্যের দিকে। ওরা চায় তুমি রুখে দাঁড়াবে, ওদের হাত থেকে ছিনিয়ে নেবে বন্দুক, যাতে ওরা আরো 10টা বন্দুক তোমার দিকে উঁচিয়ে বলতে পারে তুমিই রাষ্ট্রদ্রোহী। তোমার কপালে লটকে দিতে পারে সন্ত্রাসবাদীর তকমা। তুমি বরং ঘুরে দাঁড়াও, শান্ত হেসে তাকাও ওই বন্দুকের নলের দিকে। চিৎকার করে বলো আমি ভারতীয়। গেরুয়া এখনো আমার কাছে শুধুই ত্যাগ আর সহিষ্ণুতার প্রতীক। তোমার নির্ভীক দৃষ্টি প্রবেশ করুক ওদের মগজের ভিতরে, যেখানে কুশিক্ষার নিচে চাপা পড়ে আছে ওদের মানবিক সত্তাগুলো। চির ধরুক চাপিয়ে দেওয়া ধর্মান্ধতা আর হিংস্রতার ইমারতে। ওরা ভয় পাবে, এক অস্পষ্ট আশঙ্কায় শিউরে উঠবে, তবে রে শুয়োরের বাচ্চা বলে চিৎকার করে আঘাত করবে তোমার শরীরে। আজ চারপাশে বড় হিংসা, বন্ধু তুমি তাতে উতলা হয়েও না। তুমি তো একা নও, কান পাতলে শুনতে পাবে ছিটকিনি খোলার শব্দ, দরজা খোলার আওয়াজ। আসমুদ্র হিমাচলে মানুষ তার স্বনির্মিত সুখ বুদবুদ থেকে বেরিয়ে পথে নামছে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে তারা এগিয়ে আসছে। আর মাত্র কয়েকটি প্রহর, ততক্ষণ বন্ধু তুমি অস্ত্র তুলো না। সেই হোক তোমার আসল জেহাদ। স্থিতধী, খুব সুন্দর লিখেছো কবিতাটা। আর তোমার কবিতার মধ্যে দিয়ে এত স্ট্রং একটা মেসেজ দিয়েছো। আর আমারও তাই মনে হয়, জানো, যদিও আমাদের চারিদিকটা খুব রক্তাক্ততা, ভয়াবহতা, অসহিষ্ণুতা, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু সঠিক শিক্ষা, বিচার বুদ্ধি আর মানব ধর্ম পালন করে এই অস্থির পরিস্থিতির মোকাবিলা আমরা করতে পারি। আর তুমি যখন বলছিলে অশিক্ষা কুশিক্ষার কথা, আরো একটা প্রশ্ন কিন্তু আমার মাথায় আসছিল, জানো, এই সময় দাঁড়িয়ে, যে ধর্ম না বিজ্ঞান, তাহলে আমাদের জীবনে কার প্রাধান্য বেশি? এরা কি অপরিহার্য আমাদের জীবনে, নাকি একজন আরেকজনের পরিপূরক? তো এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে যাব বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের লেখা একটা কবিতা, রাস্তা কারো একার নয়। তো কবিতাটা তোমাদের শোনাই। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারা দিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেওয়ার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল?
তীর্থের পাণ্ডাদের হৈ হৈ তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে ওঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো, নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে দাঁড়ায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে, আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। আর এই গান, এই স্বপ্ন আমরা রেখে যাব আমাদের পরের প্রজন্মের জন্য। আমি সুকান্তের ছাড়পত্র শোনাই, যেটা এখানে খুব উপযোগী আমার মনে হয়। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্পদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে যা কিছু ব্যর্থ, মৃত, ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। অসাধারণ সঙ্গমিত্রাদি, সত্যি ভীষণ ভালো লাগলো। সত্যি মানে কবিতার হাত ধরেই বোধহয় আমরা পারি একটা ভয়ঙ্কর সময়ে দাঁড়িয়েও একটা নতুন সকালের স্বপ্ন দেখতে। আর সুকান্তর থেকে ভালো করে সেটা বা কেই প্রকাশ করতে পারে। আহ আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে আমাদের সকলের ভালোতা এই পৃথিবীকে পরবর্তী প্রজন্মের কাছে শুধু বাসযোগ্যই নয়, বরং বিশ্বাস করি যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সেই সহিষ্ণুতার শিক্ষা দিয়ে যেতে পারবো, যাতে এই পৃথিবী তাদের কাছে আরো বেশি নিজের, আরো বেশি প্রিয় হয়ে ওঠে। আমার খুব প্রিয় একজন কবি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা, একদিন এইসব হবে তাই, তার কথাগুলো বোধহয় এই স্বপ্ন দেখার জন্য অসম্ভব যথাযথ। তাই সেই কবিতাটা একটু শোনাই। কবিতা একদিন এইসব হবে তাই। একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে। একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই। একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের।
একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো। একদিন সমস্ত ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা। একদিন এইসব হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং এবং কবিতা লেখা হয়। স্থিতধী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কালজয়ী লেখার সঙ্গে আমার উপনিষদের বিখ্যাত সেই বাণীগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। অসতোমা সদ্গামায়, তমসোমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়। তুমি যদি দেখো, এটাই কিন্তু আমাদের মানব সমাজের বা মানব জাতির বিবর্তন বা উত্তরণের কথা। সেই কথা কিন্তু সেই উপনিষদ থেকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতায় বলা হয়েছে যে অসত্য থেকে সত্য, অন্ধকার থেকে আলো, আর মৃত্যু থেকে অমৃতের পথে যাওয়াটাই কিন্তু মানব সমাজের চিরন্তন ইতিহাস। আমাদের বিশ্বাস যে আমাদের উপর নেমে আসা এই কুয়াশার অন্ধকার আমাদের যাত্রার গতিকে সাময়িক রোধ করলেও এর অবসান কিন্তু ঘটবেই। অন্ধকারের শেষে আলো আসবেই, রুদ্ধ পথ একদিন মুক্ত হবে। বাইরের ফুলগুলোর দিকে আমরা যখন তাকাবো তখন আমরা দেখবো অনেক সুন্দর করে ফুটে আছে তারা। চোখ বন্ধ করে প্রাণ ভরে নির্ভয়ে ফুলের ঘ্রাণ নিতে পারবো। সেই আশার কথা মাথায় রেখে আমি একটি কবিতা আমাদের দর্শক বন্ধুদের শোনাতে চাই, শঙ্খচিল, জীবনানন্দ দাশ। আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক কান্নার ওপারে, আমাদের দেখা হোক সুখের শহরে, আমাদের দেখা হোক হাতের তালুতে, আমাদের দেখা হোক ভোরের আলোতে, আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ শহরে। কল্লোল, স্থিতধী, সংঘমিত্রাদি, দেবযানীদি, তোমাদের কবিতাগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল সুমনের সেই গানটার মতো, হাল ছেড়ো না বন্ধু। আমাদেরও হাল ছাড়লে একদম চলবে না। আমাদের মনের মধ্যে হতাশার অন্ধকারটাকে দূরে সরিয়ে নতুন আলোকে জায়গা করে দিতেই হবে। আরেকবার আমরা চলে যাব ফেসবুকে, প্রচুর কমেন্টস আসছে। স্থিতধী, তোমার কবিতার জন্য প্রচুর প্রচুর ভালোবাসা এসছে তোমার লেখা কবিতার জন্য। আমারও সেটা বলার, ভীষণ ভালো লিখেছো। বিতান বসু বলছে, দেবযানী বিশ্বাস, সংঘমিত্রা, কল্লোল, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। স্থিতধী, তুমিও। লোপামুদ্রা রয়চৌধুরী, এক্সট্রিমলি গুড, থ্যাংক ইউ। নবনীতা নাথ ঘোষ, লোপামুদ্রা অসাধারণ, থ্যাংক ইউ। আরো অনেক 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 কমেন্ট রয়েছে। অনিমিত ভট্টাচার্য বলছে যে বাহ, ভীষণ সুন্দর, বিউটিফুল। আরো অসাধারণ অনলাইন কবিতাগুলো শুনে ভীষণ ভাল লাগছে। শাহানা সেন বলছেন বিউটিফুল কল্লোল, ভীষণ ভাল লাগছে, সবাই বলছে। তো এটা একটা ভীষণ ভালো লাগা যে আমাদের উপস্থাপনা সবাই ভাল লাগছে, সবাই হয়তো আমাদের সঙ্গে সেইভাবেই জুড়ে গেছেন, কারণ এই সময়টাই হয়তো সবার কাছে একইভাবে ধরা দিচ্ছে। কিন্তু আমাদের দেবযানীদি, তোমার কাছেই যাব এবার। আমাদের এত হতাশার মধ্যেও আমাদের পজিটিভ থাকতে হবে, আমাদের আলোকে দেখতে হবে। তোমার কাছ থেকে ঠিক এরকমই একটা ভীষণ আশার কবিতা শুনতে চাই, যেটা আমাদের আরো মনে জোর করে দেবে। লোপা, আমরা কিন্তু সবাই খুব এক্সাইটেড যে বছরটা ফাইনালি শেষ হতে চলেছে, একটা বিরাট রিলিফ। তো
আর আমরা কিন্তু এটা বিশ্বাসও করি, শুধুমাত্র আমি না, যে দেখো এই অন্ধকার দিনগুলো কাটিয়ে উঠে একটা আলো ঝলমলে দিন আমরা নিশ্চয়ই দেখব। তো নতুন বছর খুব বেশি আর দেরি নেই, জানো, কয়েক সপ্তাহের মধ্যে। চলো অনেক আশা প্রত্যাশা নিয়ে বেশ হই হই করে নতুন বছরকে আমরা বরণ করে নিই। আজকের অনুষ্ঠানের শেষ কবিতা ব্রত চক্রবর্তীর লেখা নতুন বছর। গত বছরের থেকে বেশি ভালোবাসা চাই, পাবো? বন্ধুকে যেন বন্ধুরা ভুল না বোঝে, কাঁটাগুলো যেন ফুলের ওপরে না যায়। স্টেশন প্ল্যাটফর্মে শীতে হিহিজে বাচ্চা মেয়েটি, দুটো গরম জামা চাই ওর জন্য। রকের আড্ডায় আর যেন যৌবন ফিকে করতে না হয় সন্টু মন্টু পল্টুদের। কালো মেয়েদের যেন ভালো বিয়ে হয়, ভালো কিছু গান, কবিতা, নাটক, ছবি বেশি চাওয়া হলো। দাবি দাওয়াগুলো যেন আলো পায়, ভাষা যেন ভালোবাসা পায়। গির্জায় একটা প্রদীপ, মসজিদে আজান শুনে মন্দিরের ঘন্টায় যেন হাত রাখতে পারি। একজনের মুখের দিকে তাকিয়ে পাশে দাঁড়িয়ে আর একজন যেন ভরসা পায়। হবে এইসব? তবে নাও, ধরো 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 এই নতুন বছর। নমস্কার। অসাধারণ অসাধারণ দেবযানীদি, ভীষণ ভাল লাগলো। আর আমাদের সত্যি এই এই আশাটাই রাখতে হবে যে আমরা নিশ্চয়ই পাবো, আমাদের পেতেই হবে, আমরা পারবোই। এই হতাশা, এই অন্ধকার সব নতুন বছরে আর কোথাও থাকবে না। আমরা সবাই আবার ভীষণভাবে আগের যেরকম আমাদের ভীষণ একটা ভালো সবার সঙ্গে দেখা হচ্ছে, ওই জীবনে আবার ফিরে যাব। ভীষণ ভাল লাগলো সবার কবিতা, ভীষণ ভাল লাগলো। আমাদের সঙ্গে যারা ফেসবুকে, অনলাইন রেডিওতে জুড়েছেন তাদের সবার কাছে একটাই আমাদের কাছ থেকে যে আপনারা যদি আপনাদের মতামত আমাদের ফেসবুকে বা যেখানে ভারত এফএম এর পেজে যেখানে আপনাদের মনে হয় যে আমরা এই অনুষ্ঠানটাকে আরো কি করে ভালো করতে পারি, আপনাদের মতামত আমাদের জানালে পরে ভীষণ ভালো লাগবে। কারণ দেশের সঙ্গে জুড়ে থাকার, নিজেদের ভাষা সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকার, এটা হয়তো আমাদের কাছে একটা বিশাল বড় উপহার ভারত এফএম, যে আমাদেরকে বাংলার একটা জায়গা করে দিয়েছে। ভারত এফএম কে প্রচুর প্রচুর ধন্যবাদ যে এরকম একটা বাচিক শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করবার জন্য। আর আমাদের সঙ্গে আজকে যারা জুড়েছিলেন, সংঘমিত্রা দি, দেবযানী দি, কল্লোল, স্থিতদি, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে নতুন বছরে আবার আসবো, এরকমই আড্ডা হবে। সবাই আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। 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 Namaskar, Sat Sri Akal, welcome and adab. You are listening to Bharat FM, a one of its kind, multilingual, eclectic provider of entertainment, information and news to Indian Americans. Headquartered in Cincinnati, Ohio, Bharat FM airs shows out of Cincinnati, Chicago and Phoenix. We take pleasure in our ability to cater to your bhakti, chusti, sphurti, shakti and masti needs with our audio and visual shows. Check out bharatfm.com for our online program schedule and archives. I'm sure the content will definitely tickle your senses. Tune in via the 24-hour web streaming on bharatfm.com or via the Bharat FM app. More information can be procured at 513-488-5070. This is Bharat FM. बजेगा भारत, झूमेगा भारत। ये है भारत एफएम। बजेगा भारत, झूमेगा